গাছের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। এই বাড়ি যদি আমি একদিনের মধ্যে বিক্রি না করে দিয়েছি তাহলে বাড়িয়ে বলার দরকার নেই, যেটা সম্ভব না। আমি তো লোক ঠিক করে এসেছি, বিকেলবেলা নিয়ে আসবো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই বাড়িটা কিনে আমি তোমারে দিয়ে দিতাম। আমি চাইলে আপনি আমাকে একটা ফেভার করবেন না? কে? তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার জন্য কি কি করতে পারি। না তোর কত টাকা দরকার? 1 লাখ, 5 লাখ, 10 লাখ? 50 লাখ। 50 লাখ? ভাইজান আসেন। না না, অসম্ভব। এই বাড়ি আমি কিছুতেই শরীফ কামালের কাছে বিক্রি করব না। লোকটার এত বড় সাহস হয় কি করে আমি কিছুই বুঝতে পারছি না। কারণ লোকটার অনেক টাকা। টাকা থাকলেই সে যা ইচ্ছে তাই করে বেড়াবে নাকি? এগুলো এখন আমাকে না বললে ওই লোকটাকে বললেই পারতে। আমি তো ওর মতো একটা নির্লজ্জ মানুষ নয়। তাহলে আর এত চেঁচামেচি করছো কেন? মানে? তুমি ওর কাছে বাড়ি বিক্রি করবে না, দ্যাটস ইট। এখন বলো এতগুলো টাকা কোত্থেকে আসবে? তার মানে তুমি বলতে চাইছো যে বাড়িটা ওর কাছে বিক্রি করে আমার ঠিক ছিল? না, আমি সেটা বলতে চাইছি না। তাহলে? আচ্ছা, তুমি বাড়িটা বিক্রি করবে, সেটা কে কিনছে না কিনছে সেটা দেখা তোমার দরকারটা কি? দরকার নেই, কোনো দরকার নেই, কিন্তু শরীফ কামাল কিনলে আমার দরকার আছে, কারণ ওই লোকটা আমাকে পথে বসাতে চাইছে। তুমি এমনিতেই পথেই বসে আছো। আচ্ছা ফজলু, প্লিজ প্লিজ বি প্র্যাকটিক্যাল। এতগুলো টাকা দিয়ে এত বড় একটা বাড়ি কেনার ক্ষমতা সবার থাকে না। কিন্তু क्या? সারাদিন কোথায় ছিলে? বাড়িতে যে কত কিছু ঘটে গেল তার খবর রাখো? এই বাড়ির ময় মুরব্বী থেকে ছেলে পেলে পর্যন্ত সবাইরে বললাম একটা কিছু করো। কারো কোনো খেয়াল নেই, সবাই ফজলুরে ভয় পায়। প্যাঁচটা তো তুমি লাগিয়েছো। তুমি নাকি এই জমি ফজলুরে দান করে দিয়েছো। কি হলো, কথা বলছো না যে? ও, বাড়ি বিক্রির বুদ্ধি তাহলে তোমারই। এইখানে একটা প্যাঁচ খেলায় দিয়ে নিজে বাইরে বাইরে ঘুরে বেড়াও, তাই না?
ঘরের কি মনটা খারাপ? এদিকে আসেন। মিজানকে চেনেন? জি, আপনার বন্ধু না চুকু, মেজর স্যারের বন্ধু। আপনার কি হয়? জি, মিজানের সাথে আপনার সম্পর্কটা কি? সি সি, মেজর স্যারের বন্ধু, তার সাথে আমার কি সম্পর্ক হইব? এই বাড়ির দলিলটা যখন হারিয়ে যায় তখন তো আপনি বাড়িতেই ছিলেন, বাড়িতে আসছিলাম, আর দলিলটা ছিল মিজানের হাতে। বদি ভাই দিছে। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি দিছিলাম। মিজান মিজান আমার সাথে বেইমানি করলো। তোকে আমি পুলিশে দেবো। বেরো। এই তাকিয়া, এই কেমন বোকার মতো কাঁদছিস কেন? আমার ভালো লাগছে না তাই। শোন, কিছু কিছু খারাপ লাগার রেজাল্টও কিন্তু ভালো হয়। আমি জানি, তবুও কাঁদবো। জেবা, ওকে কিছু বল না। তুই বল না। বাপ্পা, তুই আবার মন জ্বলে উঠলি কেন? না না, তুই আমাকে বল, তোর কিসের এমন অভাব পড়েছে তামিম? তুই কেন ঢাকার বাইরে চাকরি করতে যাবি? অভাবের কথা বলছিস? তাহলে তো চাকরির অভাবই সবচেয়ে বড় অভাব। ঠিক আছে, তোকে আমি ঢাকা একটা চাকরি ম্যানেজ করে দিব। বাপ্পা, এবারের সবচেয়ে পাওয়ারফুল লোকটাকে আমরা এতদিন চিনতেই পারলাম না। আই এম সিরিয়াস। আমিও সিরিয়াস। তার মানে তুই যাচ্ছিস না? যাচ্ছি। এটা কি হলো তামিম? তুমি দারোয়ানের গায়ে হাত তুললে? ছি! প্রয়োজনে তুলতে হয়। কিসের এত প্রয়োজন যার জন্য লোকটাকে মারতে হলো? যখন মানুষের রাগ ওঠে তখন তখন বয়সে বড় একজনের গায়ে হাত তোলে না। তোমার পছন্দ না হলে তুমি তাকে তাড়িয়ে দিতে পারতে। তাই তো দিয়েছি। আমি চাই না আমার ছেলেমেয়েরা তোমার এই সমস্ত আচরণ দেখুক এবং দেখে শিখুক। ছেলে মেয়েরা আমাকে আর দেখার সুযোগ পাচ্ছে কোথায়? সেটা তো তোমারই জন্যে। যেই ব্যবসার পেছনে এতদিন ছুটলে, ওই ব্যবসায় এখন তোমাকে ছাড়বে। শুধু ছাড়েইনি, ঘুণ পোকার মতো ভেতরটা ফাঁকা করে দিয়েছে। এখন আমরা সবাই অপেক্ষা করছি আমাদের পরিণতি কি হবে সেটা দেখার। সব কিছুর জন্য কি আমি দায়ী? না, তুমি তাই না, সবই নিয়তি। তুমি নিয়তি মানো? মাঝে মাঝে তো মানতেই হয়। আমি ছেলে মেয়েদের ব্যাপারে একটা ডিসিশন নিয়েছি বলবো। কি? এই বাড়িটা বিক্রি হয়ে গেলে আমরা কোথায় থাকবো? তাছাড়া অবস্থা আরো খারাপ হবার আগেই আমি ওদেরকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে চাই।
দোকানে গিয়ে একটা টিন কিনে নিয়ে তার মধ্যে ঢেলে রাখবি। সন্ধ্যায় বা রাতে যদি খিদে লাগে তখন এগুলো খাবি। আর যদি একবারই সব খেয়ে ফেলতে ইচ্ছে করে তখন? ও, একবারে সব খাতে ইচ্ছে করলে খাবি, আমার আবার চিঠি লিখবি, আমি আবার পাঠাই দেব। বারে, তুই এখনই খাতে শুরু করলি? আমার জিনিস আমি খাবো, তার আবার এখন তখন কি? সেটা ঠিকই বলেছিস। ঠিক আছে, তুই খা, আমি তাহলে আরো নিয়ে আসতেছি। না না বড় মা, আর লাগবে না। এরপর যখন আমি 3 মাস 6 মাস পর পর আসবো তখন একবারে সব খেয়ে যাব। কি বললি? তুই 3 মাস 6 মাস পর পর আসবি? এখন তো ট্রেনিংয়ে যাচ্ছি, এরপর যখন পুরোপুরি অফিসার হয়ে যাব তখন প্রতিদিন আসবো। তুই আর আমাদের সাথে থাকবি না? না তাহলে পরে তোর অমন চাকরির দরকার নেই। বড় মা, কি করবো বল, আমার তো ছেলে নেই, তোদের কৌশল্য নিয়েই। বাবা মা, আমি তাহলে যাই। এই বোকা ছেলে, যাই বলতেছিস কেন? বল আসি। তোমরা সবাই এমন ভাবে কান্নাকাটি শুরু করলে যেন আমি আর কখনো ফিরে আসবো না। না, তুই তো কখনো বাইরে যাসনি, তাই তোর মা একটু। ভালো থাকিস বাবা, আর কিছু চাইবার নেই। আমি নিচে গেলাম, তুই তোর মার সাথে কথা বলে আয়। সবার কাছ থেকে বিদায় নিলি, আমার কাছ থেকে তো নিলি না। তুই তো আমার বন্ধু, তাহলে বোন। আচ্ছা তুই জানিস তো, তুই যখন ঢাকায় আসবি আমার জন্য কি নিয়ে আসবি? কি? আমার সবচাইতে প্রিয় জিনিস। চিঠি লিখে জানাস? তুই তো ঠিকানা দিসনি। আমি নিজেই তো নিজের ঠিকানা জানি না। ঠিকানা পেলে সবার আগে তোকে চিঠি লিখবো। এই জিনিসটা রাখ, কাজে লাগবে। নিশ্চয়ই ট্যাবলেট। বন্ধু। না। তাহলে বন্ধু।
মেজদা, হুম। ভাবির কি মন খুব খারাপ? হ্যাঁ, তামিমটা তো কোনোদিন ঘরের বাইরে যায়নি। তামিমের জন্য কিন্তু একদিক দিয়ে এটা খুব ভালোই হলো। ভালো, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখনই এরকম হতাশ হয়ে পড়ছো কেন? হতাশ তো তামিমের জন্য হচ্ছি না রে, হতাশ হচ্ছে আমি আমার নিজের ভাগ্যের উপর। যাকে তুই বাড়ি বিক্রির কদ্দূর কি করলি? সে ব্যাপারেই তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আসলে কে এলো আবার? এরকম অভদ্রের মতো হর্ন বাজাচ্ছে কে? দাঁড়াও তো, আমি দেখছি। কি হলো? ওরকম হর্ন দিচ্ছ কেন? 116 টাকা দেন, ক্যাব ভাড়া দিতে হবে। কে তুমি? আমি এবারই নতুন দারোয়ান। মানে তোমাকে চাকরি দিল কে? জি, শুনছি পোস্ট খালি আছে, তাই চলে এলাম। আমার নাম রকেট, মোহাম্মদ রকেট। উপর তলায় দুঃখ থাকে